আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2022 ব্যাচ যারা এইবার ক্লাস 10 এ আছে, তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বিষয় কোড 136 এর এই পর্বে আমি আলোচনা করতে চাই যে সাইকেল আরোহীর অনুভূমিক যে দুইটা বল, একটা হচ্ছে প্রয়োগকৃত বল এবং আরেকটা হচ্ছে বাতাসের বাধা নিয়ে যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আলাপ করতে চাই। তোমাদের কাছে নিশ্চিত হবে এই অ্যাসাইনমেন্টের কপিটা আছে। এটা হচ্ছে সেই ব্যাখ্যা বা যেই বিশ্লেষণ আমাদেরকে বুঝতে হবে, পড়ে আন্দাজ করে জিনিসগুলোকে নিয়ে একটু ভাবতে হবে। সেটা হচ্ছে বল, ঘর্ষণ এবং কর্মদক্ষতা, এই জাতীয় বিষয়গুলো। সো তোমাদের ফিজিক্স বইয়ের যেই 66, 87, 102 এবং 119 ও 20 নম্বর যে পেজগুলো আছে, এই পেজগুলো পড়ে আমাদেরকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে এবং এই অ্যাসাইনমেন্ট আমাদের পারতে হবে। তো একজন সাইকেল আরোহী, সে চালাচ্ছে সাইকেল, প্যাডেল দিচ্ছে, সে প্যাডেল দিয়ে সে সামনে যাওয়ার চেষ্টা করছে এবং তার বাতাসের বাধাটা তার গতির বিপরীত দিকে কাজ করছে। তো এই হচ্ছে উদ্দীপক। সো উদ্দীপকের মধ্যে যে ব্যাখ্যা দেওয়া আছে তার আগে একটু বলে নিচ্ছি যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এটা, যে একজন সাইকেল আরোহীর ক্ষেত্রে বল, বাতাসের বাধা, গতিশক্তি এবং কর্মদক্ষতা নির্ণয় এবং তা গাণিতিকভাবে নির্ণয় করা। সো এই জাতীয় বিষয়। সো তোমরা যারা ক্লাস 10 এ আছো, তোমরা ইউজুয়ালি গতি, বল এবং কর্মদক্ষতা অধ্যায়টা পড়ার সময় বুঝো যে কি কি কনসেপ্ট এখানে আছে, আমাদেরকে কি কি জিনিসগুলো চিন্তা করতে হবে। আই গেস তোমাদের সবারই জানা আছে। তো প্রশ্নটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের যেই নির্দেশনা, সেই নির্দেশনায় যেভাবে বলা হয়েছে পেজগুলোর নাম এবং তারপরে আমাদের যেই উদ্দীপক, প্রথম চিত্র এখানে বলেছে চিত্র 1, বলেছে যে চিত্রে সাইকেল আরোহীর এগিয়ে যাওয়ার পথে বলের আনুভূমিক অংশ দেখানো হলো। তো আনুভূমিক অংশ হচ্ছে এটা দেখাইছে। তা আমি বুঝতেই পারতেছি এখানে দুইটা আনুভূমিক বল কাজ করছে দেখানো হয়েছে। একটা হচ্ছে প্রয়োগকৃত বল, সেটা সে পা দিয়ে ব্যবহার করছে, আরেকটা হচ্ছে বাতাসের বাধা, সেটা তার গতির বিপরীতে কাজ করছে। সো এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি কনসেপ্ট। তো আমাদেরকে এখানে বলেছে ক নাম্বার কোয়েশ্চেনে যে সাইকেলটি একটি ধ্রুব বেগ প্রাপ্তির আগ পর্যন্ত ত্বরণে চললো। তার মানে কি, এই সাইকেলটা ধরো এই জায়গা থেকে যাত্রা শুরু করে এই দিকে যাচ্ছে এবং একটা ধ্রুব বেগ প্রাপ্তির আগ পর্যন্ত সে ত্বরণে চলছে। প্রশ্নটা হচ্ছে 1 নাম্বার যে প্রশ্নটা, মানে ক নং প্রশ্নের উত্তরের যে 1, সেখানে বলেছে যে বাতাসের বাধা কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। তো আমি তো বুঝতেই পারতেছি যে আমি যদি ধরি যে প্রয়োগকৃত বল, এই প্রয়োগকৃত বল আমি চিন্তা করছি যে এটা ধরলাম আমি F2 এবং বাতাসের যে বাধা এইটা ধরলাম হচ্ছে F1 ধরে নিলাম। তো এখন আমি বুঝতেই পারছি যে একটা বস্তু যে ওই পাশে চলছে, মানে সাইকেলটা যে চলছে, এইটা যে বল প্রয়োগ করছে সেটা যদি হয় F2 এবং এটার বিপরীতে যে বলটা সেটা হচ্ছে বাতাসের বাধা, এটা গতির বিপরীতে কাজ করছে। অবশ্যই গতির বিপরীতে কাজ করছে এবং গতির বিপরীতে কাজ করার কারণে যেটা হয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি F2 মাইনাস F1 হিসাব করতে হবে যদি আমি কার্যকর বল চাই। কারণ আমার F2 যেদিকে কাজ করছে তার বিপরীতে যেহেতু বাতাসের বাধা কাজ করছে, সুতরাং এই বলটাকে আমার বাদ দিয়ে আমার কার্যকরী বল হিসাব করতে হবে। তখন আমি বুঝতে পারবো যে F2 মাইনাস F1 ইজ ইকুয়াল ma। এই তো, এবং আমি এইটাও লিখতে পারি যে F1 is actually equal to F2 minus ma। এটার মানে কি, মানে বাতাসের বাধাটা আসলে কি? বাতাসের বাধা হচ্ছে আমার যে প্রয়োগকৃত বল, সেখান থেকে আমার ভর এবং ত্বরণের গুণফলটাকে বাদ দেওয়া লাগবে। তার মানে হচ্ছে এইখানে বাতাসের বাধাটা আমার বা সাইকেল আরোহীর প্রয়োগকৃত বলের বিপরীত দিকে কাজ করছে। সো কথা একটা সহজ কথা, যদি এটা 2 নম্বরের জন্য ব্যাখ্যা করতে হবে যে এই সময়ে বাতাসের বাধা কিভাবে কাজ করছে, এক লাইনে উত্তর দেওয়া যাবে যে প্রয়োগকৃত বলের দিকের বিপরীত দিকে কাজ করছে। তো প্রয়োগকৃত বল ওই দিকে, বিপরীত দিকে বাতাসের বাধা, এইভাবে কাজ করছে। আমরা একটু শর্ট ডেসক্রিপশন লিখবো এবং আমার এই অ্যাসাইনমেন্টের নমুনা কপি বা আমার যে এই কথাগুলোর লিখিত রূপ, এই অ্যাসাইনমেন্টের যে টিউটোরিয়াল তার নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং পিন কমেন্টও দেওয়া থাকবে। তোমরা চাইলে দেখতে পারো বা নিজের মাথা খাটাইলেও এগুলো আসলে খুব সহজ জিনিস। দ্বিতীয়ত প্রশ্ন করেছে কয়ের 2-এ যে সাইকেলটির গতি বাড়ানোর সময় আনুভূমিক বল দ্বয়ের তুলনা করো। আচ্ছা, এখানে তুলনা কিভাবে করব? আমি যদি একদম টু দি পয়েন্টে কোয়েশ্চেনটা দিকে চিন্তা করি যে আনুভূমিক বলের তুলনা করার জন্য আমাকে চিন্তা করতে হবে যে প্রশ্নে বলেছে সাইকেলটির গতি বাড়ানোর সময়। তো
এই যে সাইকেলটির গতি বাড়ানোর সময় আনুভূমিক যে বল, এই বলদের কি হইতে পারে? বল তো দুইটা, একটা বল হচ্ছে প্রয়োগকৃত বল, কাজ করতেছে এইদিকে, আরেকটা হচ্ছে বাতাসের বল, বাতাসের বাধা কাজ করছে বিপরীত দিকে। এখানে বল দুইটা, আনুভূমিক বল। আমার কন্ডিশন হইতে পারে তিনটা। কেমনে তিনটা হইতে পারে? মনে করো প্রথম কন্ডিশন যে আমার যদি এমন হয় যে আমার যে মানে সাইকেলের যে স্পিড, বা এখানে বলেছে সাইকেলটির গতি বাড়ানোর সময়, তো সাইকেলটির গতি আমি বাড়ায় দিলাম এবং বাতাসের যে বাধা এই F2 এটা আগের মতোই আছে। তো F2 এর মান আমি বাড়ায় দিলাম এবং F1 এর মান আগের মতোই যদি থাকে, তাহলে আমার কি হবে? তো F2 এর মান যদি বেড়ে যায়, অর্থাৎ প্রয়োগকৃত বল যদি বেড়ে যায় এবং বাতাসের বাধা যদি সমান থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে আমার বস্তুর ত্বরণ বাড়বে। কারণ সাইকেল আরোহীর ভর যতই হোক, সাইকেল সহ সাইকেল আরোহীর ভর কিন্তু আগের মতোই থাকবে, ত্বরণটা বেড়ে যাবে যদি F2 এর মান বেড়ে যায়, F1 এর মান ধ্রুব থাকে। এটা হচ্ছে আমার প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হতে পারে যে হ্যাঁ, এখন আমার আবার F2 এর মান যদি সেম থাকে, কিন্তু F1 এইটা যে কাজ করতেছে এইটার মান যদি বেড়ে যায়। এখন যদি বাতাসের বাধা বাড়ে, অর্থাৎ সাইকেল চালাচ্ছে সে আগের মতোই বল প্রয়োগ করতেছে, এখন বাতাসের বাধা বেড়ে গেল, তো বাতাসের বাধা বেড়ে গেলে আমার যে ত্বরণ, এই ত্বরণের মান কমবে। এখানে কনসেপ্ট দুইটা। এক হচ্ছে যে যদি আমি প্রয়োগকৃত বল বাড়াইয়া দেই, বাতাসের বাধা আগের মতোই থাকে, তাহলে আমার ত্বরণ বেড়ে যাবে, আমি সামনের দিকে যাব, মানে আমার সাইকেল আরোহী সামনের দিকে যাবে। আর যদি বাতাসের বাধা বেশি থাকে, আগের চাইতে বেশি, কিন্তু বল যদি সমান থাকে, তাহলে আমার এক্ষেত্রে ত্বরণের মান কমে যাচ্ছে এবং সাইকেলের গতিবেগ কমে যাবে। তৃতীয়ত হইতে পারে যে দুইটাই যদি বাড়ে, আমি চিন্তা করছি, কল্পনা করছি যে আমার F2 এইটার মানও বাড়তি, আমার যে F1 এইটার মানও বাড়তি, দুইটাই যদি সমভাবে বাড়ে, তখন তো আর আমার M এর মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ M এ ঠিক একইভাবে আগের মতোই চলতে থাকবে। তার মানে M এর মান পরিবর্তন না হওয়া মানে হচ্ছে ত্বরণের মান ধ্রুব থাকা। সুতরাং ত্বরণের মান যদি ধ্রুব থাকে, তাহলে সে নির্দিষ্ট ত্বরণে চলতে থাকবে। এই আগের মতন অবস্থা, কন্ডিশন সেম, যে ওর বলটাও বাড়াচ্ছে, বাতাসের বাধাও বাড়তেছে, তাহলে তার ত্বরণটা সেম থাকবে। যদি তার বল বেড়ে যায়, বাতাসের বাধা সেম থাকে, মানে উপরের কন্ডিশন, তাহলে ত্বরণ বাড়বে। যদি তার বল সেম থাকে কিন্তু বাতাসের বাধা বেড়ে যায়, তাহলে তার ত্বরণ কমবে। তার মানে আমি এখানে হার্ডলি তিনটা কনসেপ্ট চিন্তা করতে পারছি ফ্রম মাই বেস্ট্যান্ড এই কনসেপ্টের আওতায়। সো আমাকে যে উদ্দীপক দিয়েছে বা উদ্দীপকের যে ব্যাপ্তি যতটুকু দিয়েছে, এটার উপর ভিত্তি করে আমি চিন্তা করতে পারছি এই তিনটা ঘটনা হইতে পারে অ্যাকর্ডিং টু মাই কোয়েশ্চেন, যে সাইকেলটির গতি বাড়ানোর সময়, যদিও এখানে বলে দিছে গতি বাড়ানোর সময়, তার মানে অবশ্যই প্রয়োগকৃত মান বেশি, প্রয়োগকৃত বলের পরিমাণ বেশি হচ্ছে, F2 বেশি হচ্ছে। কিন্তু F2 যদি বেশি হওয়ার সময় যদি F1 ও বেশি হয়, অর্থাৎ বাতাসের বাধাও যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আবার ত্বরণের মানটা বাড়বে না, আগের মতোই থাকবে। সো আমরা কয়ের 1 এবং 2 এর অ্যান্সারটাকে এইভাবে চিন্তা করতে পারি। এবার আমরা একটু ক্ষয়ে আসি। তো খ নম্বর যে কোয়েশ্চেন, সেখানে বলেছে যে সাইকেল এবং সাইকেল আরোহীর মোট ভর, মানে টোটাল ভর হচ্ছে 75 কিলোগ্রাম এবং কোন এক মুহূর্তে সাইকেলের গতিবেগ 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরোহীর প্রয়োগকৃত বল 30 নিউটন এবং বাতাসের বাধা হচ্ছে 20 নিউটন। তার মানে আমাকে এখানে 4টা ডেটা দিয়েছে। তো 4টা ডেটার মধ্যে একটা ভর, একটা বেগ আর 2টা বল। প্রশ্ন আমার 2টা, খ নম্বরে 1 এবং 2। খ নম্বরে প্রথম প্রশ্ন হচ্ছে সাইকেল আরোহীর মোট গতিশক্তি কত। তো এটা তো আমরা জানি যে গতিশক্তি মানেই হচ্ছে কোনো বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে তাকেই গতিশক্তি বলে। সুতরাং আমরা জানি গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। তোমাদের বইয়ে গতিশক্তিকে টি দিয়ে প্রকাশ করা হয়েছে, ই কে দিয়েও প্রকাশ করা যায় কাইনেটিক এনার্জি। তো আমি যদি এখন লিখি যে খ নাম্বার যে দেয়া আছে m ইজ ইকুয়াল টু 75 কেজি এবং কোন একটা মুহূর্তের বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তার মানে গতিশক্তি t ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তাহলে আমি বলতে পারি হাফ ইন্টু 75 কেজি ইন্টু 4
মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে অনেকে বলতে পারো যে স্যার এখানে আসলে একক তো আমরা দিয়ে প্র্যাকটিস করি না। একক আমিও দিয়ে প্র্যাকটিস করি না, কিন্তু এককটা দিয়ে করলে কি হয়, আমাদের আরেকটু বিশ্লেষণ ক্ষমতাটা বাড়ে এবং আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে হয়। তো আমি এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমার নমুনা কপিতেও আমি একক দিয়ে ব্যাখ্যা করেছি, এখানেও এককটা দিলাম। ইউজুয়ালি সব ক্ষেত্রে আমরা এককটাকে লিখি না, বা পরীক্ষার ক্ষেত্রেও আমরা এককটাকে লিখি না, বাট আমার মনে হয় একটু এককটা দিয়ে প্র্যাকটিস করলে খারাপ হবে না। তার মানে এটা হচ্ছে হাফ ইন্টু 75 কিলোগ্রাম, আর এখানে হচ্ছে 16 মিটার স্কয়ার এস ইনভার্স 2। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে 600 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এটা কেন লিখলাম, এটা একটু বোঝানোর জন্য যে আমি যদি এখানে লিখি যে 600 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু মিটার, তাহলে আমাদের বুঝতে হবে এই 600 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার মানে হচ্ছে নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ আমরা জানি যে F ইজ ইকুয়াল টু এম এ, তো এম এর মানে কি কেজি, এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, সো এটার মানে হচ্ছে নিউটন। তার মানে আমি জানি এটা হচ্ছে নিউটন ইনটু মিটার, এবং আমি জানি যে নিউটন মিটার গুণ করলে আমরা কি পাবো, জুল পাবো। তাহলে আমার সব শেষে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 600 জুল। এটা 600 জুল, তোমরাও জানো, বাট আমরা একটু এককটাকে এক্সপ্লেন করলাম। আচ্ছা, পরে প্রশ্ন করেছে সাইকেল আরোহীর ত্বরণ কত, কিন্তু ত্বরণ বের করার জন্য আমাকে চিন্তা করতে হবে, আমার তো বাধা দেয়া আছে। তো এটা হচ্ছে আমার ক্ষয়ের এক অ্যান্সার। তো আমি যদি এখন ক্ষয়ের দুয়ে চিন্তা করি, আমাকে কি ভাবতে হচ্ছে যে আমার ইসা কত, মানে হচ্ছে ত্বরণ কত। তো আমাকে তো বলেই দিছে যে আরোহীর প্রয়োগকৃত বল 30 নিউটন। তো আমি ফার্স্টে ধরে নিচ্ছি যে প্রয়োগকৃত বল এটা হচ্ছে 30 নিউটন F2, আর আমার বাতাসের বাধা কত বলছে, 20 নিউটন। তাহলে এটা হচ্ছে 20 নিউটন। সুতরাং আমার কার্যকরী বল F হচ্ছে অবশ্যই 30 নিউটন মাইনাস 20 নিউটন ইজ ইকুয়াল টু 10 নিউটন। তার মানে আমি জানি যে F ইজ ইকুয়াল ma, সো আমার A হচ্ছে F ডিভাইডেড বাই m, সো সিম্পলি আমার F হচ্ছে 10 নিউটন আর m হচ্ছে 75। তারপর আমি যদি বলি এটা নিউটন আর এটা হচ্ছে কেজি, তো এখন আমরা ডেফিনেটলি নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তো কেজি কে কেজি দিয়ে কাটলে বাকি থাকবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটার অ্যান্সার হচ্ছে 0.133 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমার সাইকেল আরোহীর সাইকেল সহ তার যে মোট ভর 75 কেজি, সেখানে কাজ করছে 10 নিউটন কার্যকরী বল, তাহলে তার ত্বরণ হবে 0.133 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো, ওকে। তাহলে গ নম্বরে আমরা যাই। গ নম্বরে আবার একটা কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে যে এই তো, এটা খুব সহজ জিনিস। গ নম্বরে বলে দিয়েছে যে এখানে সাইকেলের প্যাডেলে একটা শক্তি ইনপুট দেওয়া হচ্ছে, সেই শক্তিটা কত, 400 নিউটন, সরি 400 জুল। তার মানে এখানে একটা শক্তি ইনপুট দিচ্ছে, এরকম একটা চিত্র আছে। তো এটা হচ্ছে, এখানে হচ্ছে 400 জুল, এবং এইখান দিয়ে অ্যাকচুয়ালি 20 জুল খরচ হচ্ছে। 20 জুল খরচ হচ্ছে। তোমাদের বইয়ের মধ্যে, সরি তোমাদের অ্যাসাইনমেন্টে এই চিত্রটা দেয়া আছে, তোমাদের কাছেও আছে, তোমরা জানো যে এরকম একটা চিত্র দেওয়া আছে, এবং এই চিত্রটা থেকে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। তো এই চিত্রটা কি, যে আমার 400 জুল শক্তি দেওয়া হচ্ছে, আমার 20 জুল খরচ হচ্ছে, আমার লাস্টে কি, যে পিছনের চাকায় সরবরাহকৃত শক্তি কত। তো পিছনের চাকায় সরবরাহকৃত শক্তি আমার হিসাব করতে হবে। তো প্রশ্ন বলেছে যে শক্তিটি পিছনের চাকায় সঞ্চারিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়, এটি কিভাবে হয়। তার মানে আমার যে গ নাম্বার কোয়েশ্চেন, সেই গ নাম্বার কোয়েশ্চেনের একে যখন সে প্যাডেল চালাচ্ছে, তখন যে কিছু শক্তি হারায় যায়, সেটা তিনটা কারণে হইতে পারে। এক হচ্ছে, প্যাডেলের সাথে হ্যাঁ চেইনের, এটা আমি সম্ভব একটা জিনিস চিন্তা করছি, যে চেইনের ঘর্ষণ, প্যাডেলের সাথে যে চেইনের ঘর্ষণটা হয়, সেটার কারণে শক্তি ক্ষয় হতে পারে। নাম্বার 2 হচ্ছে, মানে এটা গয়ের একের প্রথম কারণ। দ্বিতীয় কারণ, প্যাডেলের সাথে চেইনের ঘর্ষণের ছাড়াও আর একটা দূরত্ব কাজ করতেছে, কারণ সে যেখানে বল প্রয়োগ করছে সেইখান থেকে চেইন যেই জায়গাটাতে কাজ করতেছে সেই দূরত্বটা বেশি। সে বল প্রয়োগ করতেছে এইখানে, কিন্তু এই যে মাঝখানে আমি একটু দেখাই, এইখানে কিন্তু চেইন কিন্তু এইখানে। তো এই জায়গা থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার জন্য তো আমার কিছু শক্তি খরচ হচ্ছে। তার মানে প্রয়োগকৃত বল
প্রয়োগকৃত বলের জায়গা থেকে চেইনের কাজ করার যে দূরত্ব, এই দূরত্ব একটা কারণ আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ। তো যেহেতু এদিকে সরণটা বেড়ে যাচ্ছে, তার মানে এখানে আমার শক্তিটা অপচয় হচ্ছে। ও যেই জায়গাটাতে বল প্রয়োগ করতেছে তার চাইতে বেশি দূরে যেহেতু চেইন কাজ করছে, ইন দ্যাট কেস আমার অবশ্যই শক্তি খরচ হবে। তৃতীয়ত হচ্ছে আমার আরো একটা জিনিস চিন্তা করতে হবে এখানে, যেহেতু এখানে সাইকেলটা চলতেছে, তো সাইকেলের সাথে রাস্তার অবশ্যই একটা ঘর্ষণ কাজ করতেছে। তবে আমি বলবো চাকার সাথে রাস্তার ঘর্ষণ। সো ইউজুয়ালি আমি আপাত দৃষ্টিতে ভাবতে পারি যে এই তিনটা কারণে আমার অ্যান্সার যেটা হইতে পারে যে শক্তিটি পেছনের চাকায় সঞ্চালিত হওয়ায় কিছু শক্তি হারিয়ে যায়। যদিও শব্দটাকে খুব ডিপলি চিন্তা করলে এখানে যে কিছু শক্তি বলছে, ভেরি সিম্পলি 20 জুল বলছে, বাট আমরা অ্যাকচুয়ালি ফিজিক্স চিন্তা করলে এখানে তিনটা জিনিস আসবে। যে এখানে যেহেতু সাইকেল সহ সাইকেলের আরোহীর একটা ভর এবং ওজন কাজ করতেছে, সেই ওজনের কারণে রাস্তায় চাকার সাথে ঘর্ষণ হবে, বাতাসের বাধা আছে এবং চেইনের সাথে তার ঘর্ষণটা কাজ করতেছে। সো ইন টোটাল আমরা তিনটা জিনিসকে ভাবতে পারি গয়ের ক্ষেত্রে। এইবার আমরা গয়ের যে 2 নম্বর অংশটা, এই 2 নম্বর অংশটাকে ভাবি। 2 নম্বর অংশে কি বলছে? প্যাডেল থেকে পেছনের চাকাতে শক্তি প্রেরণে সাইকেলের দক্ষতা নির্ণয় করো। তো আমাকে কি বলছে? 400 জুল হচ্ছে আমার ইনপুট। তো আমার 400 জুল যদি ইনপুট হয়, তো 400 জুল ইনপুট থেকে আমার 20 জুল খরচ হচ্ছে। 400 জুল থেকে আমার 20 জুল খরচ হচ্ছে। তো যদি খরচ হয়, আমার থাকতেছে কত? 380 জুল। এটা আমার কার্যকরী শক্তি। তার মানে সাইকেলের ক্ষেত্রে কর্মদক্ষতা হবে এই যে কার্যকর শক্তি, এই কার্যকর শক্তি ডিভাইডেড বাই ইনপুট শক্তি, যে ইনপুট শক্তিটা হচ্ছে দেওয়া হচ্ছে সাইকেলে, এবং এইটার হচ্ছে 100%, কারণ আমরা কর্মদক্ষতাকে 100% হিসাব করি। সো আমার এখানে কত? 380 জুল, আর এখানে হচ্ছে 400 জুল ইনটু 100%। তো সেক্ষেত্রে এটা অ্যারাউন্ড 95% আসে। তার মানে 95% হচ্ছে ইঞ্জিন প্যাডেল থেকে পিছনের চাকাতে শক্তি যোগাতে বা শক্তির প্রেরণে সাইকেলের দক্ষতা। তো আমাকে বলে দিছে, তো আমি একটু সাজায় লিখছি। আমার যে লিখিত রূপ এটা পিন কমেন্টে দেওয়া আছে, বা তোমরা যারা ফেসবুক ব্যবহার করো না, শুধু ইউটিউবে আসো, তোমরা দেখতে পারো। ইউটিউবে ওপেন করলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া আছে, গ্রুপের আইডি দেওয়া আছে, তোমরা চাইলে কমিউনিকেট করতে পারো, এবং আমি পিডিএফটা দিয়েছি। অনেকে বলতে পারো যে স্যার এখন তো অ্যাসাইনমেন্টের বিষয়টা কেমন, পরীক্ষা তো স্যার সামনে হবে এবং স্কুল খুলবে। আমিও সেটা চাই, তোমরাও চাও স্কুল খুলুক, কারণ স্কুল খুলবে না এটা আসলে হইতে পারে না। স্কুল খুলবে এবং আমরা স্কুলে যাব, এবং অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টগুলো করার সময় অ্যাসাইনমেন্ট করতে করতে দক্ষতাটা বাড়াবা। অ্যাসাইনমেন্ট না করে ঘরে বসে থাকবো না, তো আমরা সময়গুলো এমনি এমনি পার তো করতে চাই না। সো এই কারণে এই হচ্ছে সিম্পল ইস্যু। আমার 400 জুল ইনপুট, 20 জুল খরচ, 380 জুল আমার সেভ থাকতেছে কার্যকর শক্তি, এবং এটাকে আমরা সুন্দর করে লিখে অ্যাসাইনমেন্ট আকারে প্রকাশ করব। এই তো আমরা জিনিসটাকে বুঝি, এবং সর্বমোট নাম্বার 10, কয়ে 4, খয়ে 3 এবং গয়ে 3। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের 2টা করে পার্ট আছে, আমি লিখিত রূপটা দিয়েছি। তোমরা তোমাদের মন্তব্য আমাকে জানিও, তোমাদের লেখাপড়ার অগ্রগতি আমাকে জানিও। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। দেখা হবে পরের কোনো অ্যাসাইনমেন্টে অথবা পরের কোনো টপিকের ব্যাখ্যায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।